সদ্য শেষ হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজ নিয়ে অনেক নানা জল্পনা হয়েছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের পদত্যাগ কিংবা আশরাফুলের কোচ হিসেবে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া সবকিছুই ছিল এই আয়ারল্যান্ড সিরিজ ঘিরে। পরে অবশ্য সালাউদ্দিন আহমেদ যে পদত্যাগ করেছেন সেটা উইথড্র করে নিয়েছেন এবং তিনি বিশ্বকাপ পর্যন্ত কোচিং করিয়ে যাবেন সহকারী কোচ হিসেবে। সেই সাথে আশরাফুল আহমেদকেও রাখছে। আসলে বিষয় সেখানে না, বিষয় হচ্ছে গ্রুপিং নিয়ে, অর্থাৎ সালাউদ্দিন আহমেদের উপর যে অভিযোগ ছিল যে গ্রুপিং নিয়ে, পছন্দের খেলোয়াড় নিয়ে, এগুলা নিয়ে একটা অভিযোগ উঠছিল যে সবসময় তো উঠে বাংলাদেশ ক্রিকেটে। এমন কোনোদিন কি ছিল যে কোনো সমালোচনা ছাড়া একটা প্রপার ক্রিকেট টিম বা প্রপার একাদশ নিয়ে খেলেছে? হ্যাঁ, একটা সময় ছিল যে দুই একটা ম্যাচ আপনি বিতর্কহীন ছাড়া খেলতে পারছেন, কিন্তু সব ম্যাচ না। এবং প্রত্যেকটা বিশ্বকাপে কোনো না কোনো একটা নাটক থাকে, যেটা হোক সেটা কোচের হোক, সেটা টিম ম্যানেজমেন্টের হোক, সেটা ক্রিকেটারের। কিন্তু আসলে সেটাকে ছাপিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গ্রুপিং। অর্থাৎ এই গ্রুপিং নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন, মিডিয়াতে মুখ খুলেছেন সালাউদ্দিন আহমেদ। সেটা আজকে হোক বা কালকে হয়তো খুলেছেন, সঠিকটা আসলে জানি না, কিন্তু খুলেছেন। তিনি বরাবর মতোই সবকিছু অস্বীকার করেছেন, কোনো গ্রুপিং টুপিং আসলে নেই, এটাই স্বাভাবিক। এখন আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ধরেন আশরাফুলকে নিয়েও কিন্তু কয়দিন পর অভিযোগ উঠবে যে আশরাফুলও গ্রুপিং করতেছে। তো আসলে বাংলাদেশে আসলে কোচ যখন যাকে খেলাতে চায় তখন কিন্তু এই গ্রুপিং কথাটা সবার আগে উঠে আসে। কিন্তু কেন? আমার অন্যান্য ক্রিকেট দলের প্রতি তো আমার একটা গ্রুপিং বিষয় উঠে আসে না, খুব কম। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। শুধু যে বাংলাদেশ জাতীয় দল হয় তা না, এজ লেভেল বলেন, নারী ক্রিকেট বলেন, এবং 14, 16, 17 এবং সবগুলোতেই একটা গ্রুপিং বা গ্রেডিং সিস্টেম চলে। পছন্দ অনুযায়ী কোচ তার প্লেয়ারদেরকে খেলায়। যোগ্যতা সম্পন্ন কম প্লেয়ারই আসলে বাংলাদেশ ক্রিকেট দলে কিংবা বিভিন্ন পর্যায়ে খেলেছে, তার চেয়ে বেশি খেলেছে হচ্ছে যে গ্রুপিং সিস্টেমে। আসলে এই গ্রুপিং এর কারণে কিন্তু ক্রিকেট অনেক নিচের দিকে নেমে গেছিল। বিশেষ করে আপনারা জানেন যে তামিম সাকিবের একটা দ্বন্দ্ব হয়েছিল। এই তামিম সাকিব দ্বন্দ্বের পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু উন্নত উপর দিকে উঠে নাই, কিন্তু আপ হচ্ছে ডাউন হয়েছে বেশি। যদিও অনেক সিরিজ জিতেছি, অনেক ম্যাচ জিতেছি, সেটা তো বড় কথা না, কিন্তু গ্রুপিং অর্থাৎ এক পক্ষ প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে নিজেদের ভিতর। সেটা কি সামাল দিবে নাকি বাংলাদেশ ম্যাচ জিতবে, সেটারও সবচেয়ে বড় বিষয়। তো এখন হয়তো বা এই গ্রুপিং নিয়ে বেশ কয়েকদিন অফ ছিল কথাবার্তা, কিন্তু বিশেষ করে কয়েকটা সিরিজ নিয়ে আবারও শুরু হয়েছে গ্রুপিং বিষয়টা। তো এটা আসলে বিসিবি নজর দেওয়া উচিত। আসলে বিসিবি নজর দেবে কিভাবে? বিসিবি তো নিজেও তো এসব গ্রুপিং সাথে মাঝে মধ্যে জড়িত থাকে, এগুলো অভিযোগ বেশ পুরনো। আসলে এগুলো পরিহার করা উচিত। এর থেকে এটা একটা উদাহরণ দিই যে পাড়া ক্রিকেট দলেও কিন্তু গ্রুপিং হয়। যখন নেতা থাকে তার উপর নেতাগিরি করে। বিশেষ করে কয়েকদিন আগে আমি একটি দলের নাম বলতে পারবো, যে ক্রিকেট বয়েজ। তো ক্রিকেট বয়েজ নিয়ে ওই যে আমি একটা গ্রুপে অ্যাড ছিলাম, বা ক্রিকেট দল। আমি তো ক্রিকেট খেলি, ক্রিকেট তো আর ছাড়ি নাই, তো টেনিস এখনো খেলি। তো হয়তো বেশি দিন ছিলাম না, প্রায় সপ্তাহখানেক ছিলাম, পরে আমি বের হয়ে গেছি। বের হওয়ার পর অনেক গ্রুপিং এর অভিযোগ উঠেছে। ঠিক এরকম আর কি, এরকম শুধুমাত্র একটা দল নাম বললাম, এরকম অসংখ্য টিম আছে, দেখবেন যে কয়েক বছর বা কয়েক মাস খেলবে, এরপর দেখবেন যে গ্রুপিং সিস্টেমের কারণে কিন্তু ওই দল তছনছ হয়ে যায়। একটা ভালো টিম কিভাবে ধ্বংস হয়, ধ্বংসের মূল কারণে থাকে কিন্তু গ্রুপিং। অথবা গ্রুপিং গুলো প্রত্যাহার করা উচিত। গ্রুপিং গুলো শেষে আমরা একটি ভালো খেলা প্রত্যাশা করি। ঠিক বাংলাদেশ ক্রিকেট দলেও ঠিক এই ধরনের গ্রুপিং সিস্টেম আছে, যেখানে বাংলাদেশের পাড়া ক্রিকেটের গ্রুপিং থাকে, সেখানে বাংলাদেশ জাতীয় দল থাকবে না, সেটা কি অস্বীকার করার মতন? হ্যাঁ, গ্রুপিং অবশ্যই আছে। যতই অস্বীকার করুক, যে যতই স্বীকার করুক, গ্রুপিং কিছু না কিছু হলেও থাকে। তো সেগুলো প্রত্যাহার করা উচিত। দিন শেষে আমরা বাংলাদেশ এবং বাঙালি জাতি, এবং সেই পরিচয় যাতে বাংলাদেশ দল ক্রিকেট খেলে, গ্রুপিং বাদ দিয়ে বাংলাদেশের জয় এসে বোধ হবে, সেটাই প্রত্যাশা করি।